হঠাৎ একদিন মাঝরাতে মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি অবাক হলাম। শব্দটা এতটা অস্বাভাবিক ছিল, যার কারণে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। আমার মেয়ে আস্তে করে বলছিল, ভাইয়া একটু আস্তে, মায়ের ঘর কিন্তু একদম কাছে। আর তাদের কথাবার্তা শুনে আমার মনে সন্দেহ তৈরি হয়। আমি আস্তে করে তাদের ঘরের জানালায় উঁকি দিলাম। উঁকি দিয়ে যা দেখতে পেলাম সেটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বন্ধুরা, আজকে আমার মেয়ের জীবনের একটি সত্য গল্প নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। আমার নাম বিলকিস। আমি সাধারণ একজন গৃহবধূ। আমার স্বামী প্রায় ৩ বছর আগে মারা গেছেন। আমি কোনো রকমে আমাদের সংসার চালাই। আমার একটি মেয়ে ও একটি ছেলে আছে। আমার মেয়ের নাম রুমি এবং আমার ছেলের নাম হচ্ছে রকি। রুমি পড়াশোনা করত হোস্টেলে। রুমি তার পড়াশোনা হোস্টেলে শেষ করবে এই সিদ্ধান্তই নিয়েছিল। আমি তার ইচ্ছার উপর কখনো জোর দেইনি। বর্তমানে রুমি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাড়ি ফিরেছে এবং রকিও তার পড়াশোনা শেষ করে ফেলেছে। তারা দুজন অনেক দিন পরে একসাথে একই সঙ্গে দেখা করল। কয়েকদিনের মধ্যে রুমি এবং রকি চাকরির জন্য অন্য কোনো একটা শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। তাদের চাকরি একসাথে হলেও অন্যান্য কোম্পানিতে ছিল। তারা সিদ্ধান্ত নেয় একসাথে থাকলে দুজনেরই খরচ খুব কম হবে। আমারও তাদের দুজনের এই সিদ্ধান্তটি ঠিক বলে মনে হচ্ছিল। তাই তাদের একসাথে থাকার অনুমতি দিয়ে আমি তাদের কাজের জন্য অন্য একটি শহরে পাঠিয়ে দিই। কিন্তু সন্তানদের চলে যাবার পর বাড়ি খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। আমি জানতাম তাদের নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার স্বামীর মৃত্যুর পর যে টাকা পেয়েছিলাম তা ওনার মৃত্যুর 2 বছর পরেই শেষ হয়ে যায়। সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমি আমাদের একমাত্র বাড়ি বিক্রি করতে বাধ্য হই। বছরখানেক পরে আমার সন্তানরা চাকরি পেয়ে প্রতি মাসে কিছু অর্থ পাঠাতে শুরু করেছিল। তো আমি সেই অর্থ কিছুটা বাড়ির খরচে ব্যয় করতাম আর বাকিটা সঞ্চয় করতাম। এভাবে দেখতে দেখতে 7 মাস কেটে যায়। কিন্তু এই সময়ের মধ্যে আমি একবারও আমার সন্তানদেরকে দেখতে যেতে পারিনি। আমার স্বামী তো অনেক আগেই মারা গেছেন, আর এখন আমি যেহেতু বাসায় একা থাকি তাই বাড়িঘর এভাবে রেখে যেতে পারি না। 3 বছর পর দীপাবলির সময় এলো। আমি সন্তানদেরকে বাড়িতে আসার জন্য বলি, কিন্তু তারা তাদের কাজের ব্যস্ততার অজুহাত দিয়ে আসতে রাজি হয়নি। আমি ফোনে তাদের কাছে আমার আকুতি জানালেও তাতে কোনো লাভ হয়নি। তাই অবশেষে আমি নিজেই তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিই। অনেক দিন হলো তাদেরকে দেখি না। তাই একদিন আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে আমার বাড়ি দেখাশোনা করতে বলে আমি আমার ছেলে মেয়ের সাথে দেখা করতে গেলাম। ট্রেন স্টেশন থেকে আমি ভিডিও কল করে আমার মেয়ে এবং আমার ছেলেকে জানালাম যে আমি আসছি। আমার ছেলে আমার আসার খবর শুনে বিস্মিত হয়। সে আমাকে বলল, মা, তোমার আসার দরকার নেই, 3 দিনের মধ্যে আমরা বাড়ি ফিরব। ছেলের কথায় আমি বাড়িতে চলে আসলাম। তারপর 3 দিন পর খুব সকালে প্রথম ট্রেনে আমার সন্তানরা বাড়ি ফিরে এলো। তাদের দেখে আমার চোখে পানি চলে এলো। আমি তাদের দুজনকেই বুকে জড়িয়ে ফেললাম। আমার মনে হলো এইটাই আমার জীবনের সবচেয়ে সুখ শান্তির মুহূর্ত। আমি রকি রুমিকে বহুদিন পর একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিলাম। তবে রুমির মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলাম। আমি দেখলাম যে গত 3 বছরে রুমির চেহারার অনেক পরিবর্তন এসেছে। যেদিন তারা বাড়ি ফিরে আসলো আমি একটু লক্ষ্য করলাম যে তারা দুজন একসাথে একটা ঘরে ঢুকে গেল। আমি ভেবেছিলাম রুমি হয়তো তার ব্যাগগুলো রেখে সেই ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু 3 ঘন্টা কেটে যাওয়ার পরও তারা সেই ঘর থেকে বেরোয়নি। তখন আমি চা, বিস্কুট ও নাস্তা নিয়ে তাদের ঘরে গেলাম। আমি বললাম, তোমরা দুজনে গিয়ে এখন থেকে এই এক ঘরে থাকবে? বাড়ির ওই পাশে আরেকটা ঘর আছে, রকি তুমি সেখানে চলে যাও, এই ঘরটাই রুমি থাকুক। তখন রকি বলল, না মা, আমি রুমিকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারবো না। আমরা গত 3 বছর ধরে একই ঘরে থাকার অভ্যাস করে ফেলেছি, এখানেও ঠিক এমনই থাকবো। তার কথা শুনে আমার একটু অস্বস্তি হলো। আমি রুমির দিকে তাকিয়ে বললাম, রুমি, তুমি কিন্তু এখন আর ছোট নেই, আর তোমার ভাইও বড় হয়ে গেছে। একই ঘরে থাকা কি ঠিক হবে? যদি কখনো তোমার একা থাকার প্রয়োজন হয় তখন তুমি কিভাবে ম্যানেজ করবে?
তখন রুমি বলল, মা, আমরা যে শহরে কাজ করতাম সেখানকার ঘরের ফ্ল্যাটের ভাড়া অনেক বেশি ছিল, তাই আমরা গত 3 বছর ধরে একই ঘরে থেকেছি। যখন সেখানে আমরা দুজন থাকতে পেরেছি, তাহলে এখানে কেন আমরা থাকতে পারবো না? আমার ছেলে রকি রুমি একসঙ্গে একটা ঘরে থাকতে চেয়েছিল, আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি। তো সেদিন আমি সারাদিন ঘরের কাজেই ব্যস্ত ছিলাম। দুপুরে রকির পছন্দের খাবার তৈরি করলাম এবং রাতের রুমির পছন্দের খাবার তৈরি করলাম। কিন্তু দেখলাম রুমি আগের মতো খাচ্ছে না, কম খাচ্ছে। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হলো। এই জন্য আমি রুমিকে জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? আগে তো তোমার প্লেট পুরোটাই পরিষ্কার হয়ে যেত। রুমি বলল, মা, আমার এখন রুচি বদলে গেছে। মেসের সাধারণ খাবারে আমি প্রায় অভ্যস্ত হয়ে গেছি। তাদের দুজনের মধ্যেই পরিবর্তন দেখে আমার মনে হচ্ছিল বাইরে থাকার অভিজ্ঞতা তাদের দুজনের আরও দায়িত্বশীল এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে। তবে আমি কিছুটা লক্ষ্য করছিলাম আমার মেয়ে এবং ছেলে একে অপরের থেকে এক মুহূর্তও দূরে থাকতে পারছিল না। যেখানে রুমি থাকত, রকি ঠিক সেখানেই চলে যেত। এক রাতে আমি তাদের ঘরে গেলাম। আমার এবং তাদের দুজনের ঘর ছিল পাশাপাশি। আমি ভাবলাম যে একটু কথা বলি তাদের সঙ্গে। ঘরে ঢুকে দেখি রকি রুমির হাত ধরে বসে আছে। আমাকে দেখে তারা একেবারে চমকে উঠল, যেন তারা দুজনে কিছু লুকাচ্ছিল। আমি সেই সময় তাদের কিছু বলিনি এবং বিষয়টা এড়িয়ে গেলাম। কিন্তু পরের দিন সকালে এমন ঘটনা ঘটল যা আমাকে খুব চিন্তায় ফেলে দিল। সকালের দিকে আমি তাদের ঘরের দিকে গেলাম। দেখলাম বিছানার চাদরটা শুকোতে দেওয়া হয়েছে। এত সকালে কে চাদর ধুতে পারে? অবাক না হয়ে আমি রুমিতে জিজ্ঞাসা না করে ঘরের দিকে এগোলাম। দেখি ঘরের দরজা বন্ধ করা। ঠিক তখনই পিছন দিকে আমি রকির ডাক শুনলাম, মা, নাস্তা কি বানিয়েছ? দরজার বাইরে এসে আমাকে প্রশ্ন করল রকি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এত সকালে কে তোমাদের ঘরে চাদর ধুয়েছে? কিসের জন্য ধুয়েছে? আমার প্রশ্ন শুনে একটু ফ্যাকাশে পড়ল রকি। রকির চোখ বারবার রুমির দিকে যাচ্ছিল। তখনই রুমি সামনে এসে বলল, মা, চাদরে ধুলো জমেছিল, তাই চাদরটা আমি ধুয়েছি। বারবার হাঁচি আসছিল, এই জন্য সকালে আমি ধুয়ে দিয়েছি। আমি বললাম, আমি সবকিছু পরিষ্কার করেছিলাম তোমাদের আসার আগে, চাদরে কিভাবে ধুলো আসবে? আমার প্রশ্ন শুনে রুমি একটু চিন্তায় পড়ল। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল সে কিছু লুকাচ্ছে। তখন রকি বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। তুমি কি চাদর নিয়ে কথা বলছো আর আমি খেতে পারছি না? তুমি কি খাবার দেবে নাকি আমি বাইরে গিয়ে খেয়ে আসবো? এই কথা শুনে আমি আলোচনা বন্ধ করে নাস্তা বানাতে চলে গেলাম রান্নাঘরে। পরে কাজের ব্যস্ততার কারণে বিষয়টা ভুলে গেলাম। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার মেয়ে এবং ছেলের আচরণে বেশি পরিবর্তন এসেছে। রুমি আগে আমার সঙ্গে অনেক গল্প করত, এখন বেশিরভাগ সময় নিজের ঘরে থাকে। সে আমার সামনে থাকতেই চায় না। সন্ধ্যায় খাবার খাবার সময় রুমির হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। খাওয়া শুরু করতে করতে সে থালার দিকে তাকিয়ে রইল এবং কিছুক্ষণের মধ্যেই বমি ভাব শুরু হলো। দ্রুত বাথরুমের দিকে ছুটল আর রকিও তার পেছনে পেছনে চলে গেল। আমি চমকে গেলাম, বুঝতে পারছিলাম না যে হঠাৎ কি হলো। আমিও বাথরুমের কাছে চলে গেলাম। তখন রকি রুমিকে কাঁধে হাত দিয়ে বাইরে নিয়ে আসছিল। রকি রুমিকে ধরে রাখার ভঙ্গি আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগছিল। তার এক হাত ছিল রুমির কাঁধে এবং আরেকটি ছিল তার কোমরে। এটি দেখে আমার মনে একটি অদ্ভুত অনুভূতি হলো। তারা এমন আচরণ কেন করছে? আমার মনে বিভিন্ন প্রশ্ন ভরে যেতে থাকল। আমার মন তখনও অস্থির ছিল, তবে কিছু বললাম না রুমিকে আরাম করে থাকতে দেওয়ার জন্য। আমি নিজেই তার পাশে গিয়ে তাকে হাত ধরে ঘরে নিয়ে এলাম। তারপর তাকে আমি এক গ্লাস পানি দিলাম এবং জিজ্ঞাসা করলাম, তোমার হঠাৎ কেন এমন বমি ভাব হলো? খাওয়া শুরুর আগেই তো বমি বমি লাগছিল আমার। রকি প্রশ্নের উত্তর দিল, রুমি ঘরে বসে তেল মশলা দেওয়া চিপস খেয়েছে, তাই এখন তার এমন লাগছে। রুমি রকির কথায় সমর্থন করে বলল, হ্যাঁ মা, আমি চিপস খেয়েছি, এখন থেকে আমি আর এমন করব না। আমি জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে? একটু খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। রুমি বলল, মা, আমি অনেক চিপস খেয়ে ফেলেছি, এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাতে যাচ্ছি, তোমরা এখন খেয়ে নাও। এটা বলেই রুমি তাদের ঘরে চলে গেল। তার না খেয়ে ঘুমাতে যাওয়াটা আমাকে বেশ অস্বস্তিতে ফেলল। তাই রাতের খাবার শেষে আমি রুমির জন্য এক গ্লাস দুধ নিয়ে গেলাম। রাত তখন প্রায় 12টা। দেখলাম তারা দুজনে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে।
আমি দরজায় টোকা দিতেই দরজা খুলল রকি। ঘরের ভেতরে তাকিয়ে দেখি রুমি ঘুমিয়ে আছে এবং রমি তখনও জেগে আছে। রুমিকে গভীর ঘুমে দেখে তাকে আর ডাকলাম না। আমি দুধ রেখে আমি ফিরে আসতে চাইছিলাম, কিন্তু বেরোনোর সময় আমার শাড়ির আঁচল দরজার খুঁটিতে আটকে গেল। যখন সেটা খুলতে চেষ্টা করছিলাম তখন ভেতর থেকে রুমির গলার শব্দ পেলাম। সে রকিকে বলছিল, ভাইয়া, মা কি চলে গেল? রুমির কথায় বোঝা গেল সে ঘুমানোর ভান করছিল। এই কথা শুনে আমি আবার দরজায় নক করলাম। রকি দরজা খুলে জিজ্ঞাসা করল, মা, আবার কি হলো? আমি সোজা জিজ্ঞাসা করলাম, কি চলছে তোমাদের মধ্যে? কেন রুমি ঘুমানোর ভান করছিল? রুমি তখন উঠল এবং বলল, মা, আমি ভেবেছিলাম তুমি কিছু খাবার জন্য নিয়ে এসেছো। আমি তো খেতে চাইনি, তাই ঘুমানোর ভান করছিলাম। তাদের এমন আচরণে আমার সন্দেহ আরও বেশি বাড়ল। আমি রকিকে বললাম, আজ রাতে তুমি আমার ঘরে শুয়ে পড়ো, আমি রুমির সঙ্গে থাকব। এই কথা শুনে রকি বলল, মা, আমি এই ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না। রুমিও বলল, মা, আমি ভাইয়ের সঙ্গেই থাকব, ও না থাকলে আমার ঘুম আসে না। ওরা দুজনেই আমার কথা কিছুতেই শুনতে চাইছিল না। অবশেষে আমি বললাম, ঠিক আছে, তোমরা একই ঘরে থাকতে পারো, তবে আজ থেকে দরজা বন্ধ করবে না। ওরা আমার কথা মেনে নিল বাধ্য হয়ে। পরের দিন সকালে আমার বড় দিদি বাড়ি এলেন। তার আগমনে সবাই খুশি হয়ে গেল। দিদি বললেন, আমি বিশেষ করে তোমাদের সঙ্গে সময় কাটাতে এসেছি। কথাবার্তার মাঝে দিদি রুমির বিয়ের কথা তুললেন এবং তিনি বললেন, আমাদের রুমি এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ওর বিয়ের কথা এখন ভাবা উচিত। কথা বলার মাঝেই তিনি নিজের সঙ্গে আনা কয়েকজন ছেলের ছবি বের করলেন। দিদি রুমিকে যখন ছবিগুলো দিলেন তখন রুমি তাড়াতাড়ি ছবিগুলো নিজের হাতে নিয়ে নিল। তারপরে যা হলো, বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। বন্ধুরা, এই গল্পটির দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসব। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।